Feel for philosophy. Feel the thought, think the feeling. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 2025 সেট পরীক্ষার দর্শন বিষয়ের 11 থেকে 20 এই 10টি প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। এখানে আলোচনাটি 3টি ভাগে করা হয়েছে। প্রথমে 15 থেকে 20, তারপর 13, 12 ও 11 এবং পরিশেষে 14 নম্বর প্রশ্নটি আলোচিত হয়েছে। ডেসক্রিপশন বক্সে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারবেন। আজকে আমাদের হাতে এমন কিছু প্রশ্ন আছে যা এই বিশাল জগতের কয়েকটা দরজা খুলে দেবে। হ্যাঁ, আমরা এই প্রশ্নগুলোকে এক একটা চাবিকাঠি হিসেবে ব্যবহার করে দেখব কিভাবে প্রাচীন গ্রিস থেকে শুরু করে আধুনিক ভারত পর্যন্ত চিন্তার স্রোতটা বয়ে চলেছে। তাহলে আমাদের আজকের লক্ষ্যটা শুধু সঠিক উত্তর খুঁজে বের করা নয়, বরং উত্তরের পেছনের যে ভাবনাটা সেটাকে ধরা। ঠিক সেই ভাবনা যা হয়তো পৃথিবীকে দেখার চোখটাই বদলে দিতে পারে। তাহলে চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। আমাদের প্রথম যাত্রাটা শুরু হচ্ছে প্রায় 2500 বছর আগের গ্রিসে, যেখানে কয়েকজন চিন্তাশীল মানুষ প্রথমবার মহাবিশ্বকে কোনো পৌরাণিক গল্প ছাড়া বোঝার চেষ্টা করছিলেন। হ্যাঁ, মানে এদেরকেই বলা হয় প্রি সোক্রাটিক দার্শনিক। আমাদের প্রথম প্রশ্নটা থেলিসকে নিয়ে। বলা হচ্ছে থেলিসের দর্শন অনুযায়ী কোনটি সত্যি নয়, কিন্তু তার চেয়েও আকর্ষণীয় হল কোনগুলো সত্যি। যেমন তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সবকিছু আসলে একটাই মূল উপাদান দিয়ে তৈরি। তার মতে সেই উপাদানটা ছিল জল। এটা আজকের দিনে শুনতে হয়তো খুব সরল মনে হতে পারে, কিন্তু ভাবলে অবাক হতে হয়। মানে এই প্রথম কেউ বললেন যে জগতের সমস্ত বৈচিত্র্যের পেছনে একটা একক নিয়ম বা উপাদান আছে। একদম, এটা এক ধরনের বৈজ্ঞানিক চিন্তার শুরু। পৌরাণিক কাহিনীর দেবতাদের বদলে তিনি একটা প্রাকৃতিক উপাদানকে, মানে জলকে, মূল কারণ হিসাবে দেখছেন। এটাই তো দর্শনের প্রথম বিপ্লব। কিন্তু তিনি কি পুরোপুরি যুক্তিবাদী হয়ে গিয়েছিলেন? না, পুরোপুরি নয়। তার আরও দুটো বিখ্যাত উক্তি আছে: সবকিছুই দেবতায় পূর্ণ এবং চুম্বকেরও আত্মা আছে। এটা তো বেশ স্ববিরোধী লাগছে। একদিকে বলছেন সবকিছুর মূলে জল, হ্যাঁ, অন্যদিকে বলছেন সবকিছু দেবতায় পূর্ণ। আসলে এখানেই সেই সময়ের চিন্তার সৌন্দর্য। তারা যুক্তি দিয়ে জগৎকে বোঝার চেষ্টা করছেন, কিন্তু পুরনো আধ্যাত্মিক ধারণা পুরোপুরি ছেড়ে দেননি। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে এই জড়জগতেরও একটা প্রাণ আছে, একটা চালিকা শক্তি আছে। আচ্ছা, চুম্বক যে লোহাকে আকর্ষণ করে, এই জীবন্ত শক্তিটাই তার কাছে আত্মা বা দেবতা? ঠিক, তিনি কারণটা খুঁজছেন। আর আমাদের প্রশ্নপত্রের ভুল উত্তরটি ছিল যে থেলিস একত্বের মধ্যে পার্থক্যে ধারণা দেন। এই ধারণাটা আসলে হেরাক্লিটাসের। বেশ, থেলিসের জল থেকে আমরা পরের ধাপে যাই, পিথাগোরাস। এর নাম শুনলেই তো আমাদের স্কুলের জ্যামিতির কথা মনে পড়ে। হ্যাঁ, কিন্তু তিনি তো শুধু গণিতবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক এবং একটা, বলা যেতে পারে, রহস্যময় গোষ্ঠীর নেতা। তাই নাকি? তার কাছে বিশ্বব্রহ্মাণ্ডের মূল উপাদান জল বা বাতাসের মতো কোনো বস্তু ছিল না, ছিল সংখ্যা। সংখ্যা? হ্যাঁ, সংখ্যা। তিনি বিশ্বাস করতেন সংখ্যাই হল জগতের মূল ভিত্তি। সঙ্গীতের সুর থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের গতি, সবকিছুর পেছনেই নাকি গাণিতিক নিয়ম কাজ করছে। তার মানে তিনি বাস্তব জগৎকে একটা বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা দিয়ে ব্যাখ্যা করছেন। এটা তো থেলিসের থেকেও আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ঠিক, আর তার কসমোলজি বা বিশ্বতত্ত্বের ধারণাটা তো ছিল আরও বৈপ্লবিক। সেই সময় সবাই ভাবত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির হয়ে আছে। কিন্তু পিথাগোরাস আর তার অনুগামীরা বললেন না। কি বললেন? তারা বললেন পৃথিবী এবং অন্যান্য গ্রহ একটা কেন্দ্রীয় অগ্নি বা সেন্ট্রাল ফায়ারের চারপাশে ঘুরছে। বলেন কি? তার মানে মহাবিশ্বের কেন্দ্র থেকে পৃথিবীকে সরিয়ে দেওয়ার ভাবনাটা কোপার্নিকাসের প্রায় 2000 বছর আগেই চলে এসেছিল। হ্যাঁ, অবিশ্বাস্য, তাই না? যদিও তাদের ধারণাটা আজকের বিজ্ঞানের মতো নিখুঁত ছিল না, কিন্তু এই চিন্তাটাই ছিল যুগান্তকারী। তাই তো, এটা প্রমাণ করে যে আমরা চোখে যা দেখি তার বাইরে গিয়েও সত্যকে খোঁজা যায়। একদম। আচ্ছা, এই প্রি সক্রেটিকদের মধ্যে আরও দুজন গুরুত্বপূর্ণ দার্শনিক হলেন হেরাক্লাইটাস এবং অ্যানাক্সাগোরাস। হেরাক্লাইটাসের একটা অদ্ভুত উক্তি নিয়ে প্রশ্ন আছে। মানুষের মধ্যে যে রহস্যময় প্রথাগুলো পালিত হয় তা অপবিত্র। এর মানে কি হতে পারে? এটা তো বেশ বেশ অদ্ভুত কথা। হেরাক্লাইটাস ছিলেন একজন অভিজাত
এবং কিছুটা রহস্যময় দার্শনিক। তিনি প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠানকে খুব একটা পছন্দ করতেন না। তার মতে মানুষ যে গোপন ধর্মীয় প্রথাগুলো পালন করে সেগুলো আসলে জ্ঞান বা পবিত্রতার দিকে নিয়ে যায় না, বরং সেগুলো অর্থহীন। তার আসল দর্শনটা কি ছিল? তার দর্শন ছিল জগতের মূল সত্য হল পরিবর্তন বা ফ্লাক্স। তার বিখ্যাত উক্তি, একই নদীতে দুবার পা দেওয়া যায় না। এই নিরন্তর পরিবর্তনের পেছনে যে শাশ্বত নিয়মটি কাজ করে তাকে তিনি বলতেন লোগোস বা যুক্তি। আচ্ছা, মানে এই লোগোস বুঝতে পারাটাই আসল জ্ঞান, লোক দেখানো আচার অনুষ্ঠান নয়। ঠিক তাই। আর অ্যানাক্সাগোরাস, তার নুস ধারণাটি কি? বলা হচ্ছে এটি অসীম, স্বশাসিত এবং জীবন্ত সবকিছুর উপর এর ক্ষমতা আছে। এই নোস জিনিসটা ঠিক কি? অ্যানাক্সাগোরাসের আগে দার্শনিকরা জগতের মূল উপাদান হিসেবে জল, বাতাস এগুলোর কথা বলছিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল, এই উপাদানগুলো নিজে থেকে কিভাবে একটা সুশৃঙ্খল বিশ্ব তৈরি করল? অ্যানাক্সাগোরাস প্রথম বললেন এর পেছনে একটি চালিকা শক্তি আছে, আর সেটি হল নুস, যার অর্থ মন বা বুদ্ধি। তাহলে কি এটা ঈশ্বরের মতো কোনো ধারণা? ঠিক ঈশ্বরের মতো নয়, বরং একটা মহাজাগতিক বুদ্ধিমত্তার মতো। তিনি বলছেন শুরুতে সবকিছু বিশৃঙ্খলভাবে মিশেছিল, তারপর নুজ এসে সেই উপাদানগুলোকে গতি দেয় এবং একটা সুশৃঙ্খল জগৎ তৈরি করে। তার মানে এই নোস নিজেই সবকিছুর চালক? হ্যাঁ, এই নুস হল বিশুদ্ধ, অসীম এবং অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয় না, বরং সেই সবকিছুকে শাসন করে। এটা দর্শনের ইতিহাসে একটা বিরাট পদক্ষেপ। প্রথমবার জগতের চালিকা শক্তি হিসেবে একটা বুদ্ধিমত্তার ধারণা আনা হলো। তাহলে আমরা দেখলাম প্রি সক্রেটিকরা জগৎ কি দিয়ে তৈরি সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, কিন্তু এরপর তো দর্শনের ফোকাসটা পাল্টে গেল, তাই না? একদম। ফোকাসটা মহাবিশ্ব থেকে সরে এসে মানুষের উপর পড়ল। আর এই পরিবর্তনের মূলে ছিল দুটো পক্ষ, একদিকে সোফিস্টরা আর অন্যদিকে সোক্রেটিস। আমাদের পরের প্রশ্নটি সোফিস্টদের নিয়ে। এদের মধ্যে কে সোফিস্ট ছিলেন? উত্তরটি হল প্রোটাগোরাস। সোফিস্টদের সম্পর্কে একটা ধারণা আছে যে তারা অর্থের বিনিময়ে জ্ঞান বিক্রি করতেন, আর তাদের কাছে নাকি পরম সত্য বলে কিছু ছিল না। অনেকটাই ঠিক। সোফিস্টরা ছিলেন ভ্রমণকারী শিক্ষক। তারা মূলত তরুণদের শেখাতেন কিভাবে বিতর্ক জিততে হয়, কিভাবে বক্তৃতা দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়। প্রোটাগোরাসের সবচেয়ে বিখ্যাত উক্তি হল মানুষই সবকিছুর মাপকাঠি। মানুষই সবকিছুর মাপকাঠি, এর মানে কি? এর মানে হল কোনো পরম বা সার্বজনীন সত্য নেই। যা আমার কাছে সত্য তা আমার জন্য সত্য, যা আপনার কাছে সত্য তা আপনার জন্য সত্য। তার মানে নৈতিকতারও কোনো স্থির ভিত্তি নেই? চুরি করা অন্যায়, এই কথাটা সার্বজনীনভাবে সত্যি নয়? প্রোটাগোরাসের দর্শন অনুযায়ী ঠিক তাই। হয়তো কোনো সমাজে চুরি করাকে খারাপ চোখে দেখা হয়, তাই সেখানে এটা অন্যায়। অন্য কোনো সমাজে যদি এটাকে খারাপ মনে না করা হয়, তবে সেখানে এটা অন্যায় নয়। আর এই আপেক্ষিকতাবাদ সক্রেটিসের একদম পছন্দ ছিল না, তাই তো? একেবারেই তাই। এখানেই সক্রেটিসের প্রবেশ। তার নৈতিক দর্শনকে বলা হচ্ছে এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম বা নৈতিক বুদ্ধিবাদ। এই ধারণাটা ঠিক কি? সক্রেটিসের মূল কথা হল জ্ঞানী পুণ্য, মানে নলেজ ইজ ভার্চু। তিনি বিশ্বাস করতেন মানুষ জেনে শুনে কখনো খারাপ কাজ করে না। যখন কেউ কোনো অন্যায় করে তার কারণ সে আসলে জানেই না যে কাজটা অন্যায় বা কোনটা তার জন্য প্রকৃত ভালো। এটা মেনে নেওয়া একটু কঠিন লাগছে। আমরা তো প্রায়ই দেখি মানুষ জানে যে ধূমপান ক্ষতিকর, তবুও করে, বা একজন দুর্নীতিবাজ জানে যে ঘুষ নেওয়া অন্যায়, তবুও নেয়। এটাই সক্রেটিসের দর্শনের সবচেয়ে বিতর্কিত এবং আকর্ষণীয় দিক। সক্রেটিস হয়তো বলতেন ওই ধূমপাই আসলে জানে না তার আত্মার জন্য কোনটা ভালো। সে তাৎক্ষণিক আনন্দকেই আসল ভালো বলে ভুল করছে। আচ্ছা, সেটাই করবে, তার জন্য আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। তার মানে তার কাছে সমস্ত অন্যায়ের মূল কারণ হল অজ্ঞতা। যদি আমরা মানুষকে সঠিকভাবে শিক্ষিত করতে পারি, তাহলে সমাজে আর কোনো অন্যায় থাকবে না। ঠিক তাই। সক্রেটিসের কাছে নৈতিকতা কোনো অনুভূতির বিষয় নয়, এটা জ্ঞানের বিষয়। আর এই জ্ঞান হল নিজের আত্মাকে জানা। তার বিখ্যাত উক্তি ছিল নিজেকে জানো। বেশ, তাহলে গ্রিক জগৎ থেকে আমরা নৈতিকতার কিছু মৌলিক প্রশ্ন পেলাম, কিন্তু এই বিতর্কগুলো তো আধুনিক যুগে এসে আরও জটিল আকার নিয়েছে, তাই না? অবশ্যই। আমাদের পরের প্রশ্নগুলো আধুনিক পাশ্চাত্য নীতিবিদ্যা নিয়ে। তার আগে গ্রিসের 4টি প্রধান সদ্গুণ বা কার্ডিনাল ভার্চু নিয়ে একটা প্রশ্ন আছে।
বলা হয়েছে সাহস, সংযম, ন্যায় বিচার এবং প্রজ্ঞা এর মধ্যে কোনটি প্রধান সদ্গুণের তালিকায় পড়ে না? এটা একটা মজার প্রশ্ন, কারণ প্লেটোর লেখায় আমরা তো এই চারটেকেই প্রধান সদ্গুণ হিসেবে পাই। প্রজ্ঞাকে তো তিনি সবচেয়ে ওপরে রাখতেন। তাহলে প্রশ্নটা এমন কেন? এটা একটা ভালো পয়েন্ট। প্লেটোর রিপাবলিক গ্রন্থে এই চারটি হলো আদর্শ মানুষের প্রধান গুণ। হতে পারে এই প্রশ্নটি অন্য কোনো নির্দিষ্ট ঐতিহ্যকে নির্দেশ করছে, তবে ধ্রুপদী গ্রিক দর্শন অনুযায়ী প্রজ্ঞা অবশ্যই একটি কার্ডিনাল ভার্চু। ঠিক। এবার আসা যাক কান্টের দর্শনে। ইমানুয়েল কান্ট বলছেন, পৃথিবীতে এমন একটি জিনিস আছে যা কোনো শর্ত ছাড়াই ভালো, আর সেটি হল গুডউইল বা সদিচ্ছা। এর মানে কি? কান্টের মতে অন্য যে কোনো ভালো জিনিসের কথা ভাবুন, যেমন ধরুন সাহস। সাহস ভালো, কিন্তু একজন সাহসী ডাকাত তো সমাজের জন্য ক্ষতিকর। ঠিক। বা ধরুন বুদ্ধি। বুদ্ধিমান বিজ্ঞানী যেমন মানুষের উপকার করতে পারেন, তেমনি পারমাণবিক বোমাও তৈরি করতে পারেন। একমাত্র সদিচ্ছা বা ভালো কাজ করার ঐকান্তিক ইচ্ছাই এমন একটা জিনিস যা পরিস্থিতি যাই হোক না কেন সবসময়ই ভালো। তার মানে কান্টের কাছে কাজের ফলাফলটা বড় কথা নয়, পেছনের উদ্দেশ্য বা অভিপ্রায়টাই আসল। একদম। এটাই কার কর্তব্যভিত্তিক নৈতিকতার মূল কথা। তিনি বলতেন, আমাদের কর্তব্য হল কোনো ফলাফলের আশা না করে শুধু কর্তব্যের খাতিরেই নৈতিক নিয়ম পালন করা। কান্টের এই ধারণার সঙ্গে তো উপযোগিতাবাদের একটা বড় পার্থক্য আছে। বিশাল পার্থক্য। উপযোগিতাবাদীরা তো বলেন যে কাজের ফলাফল সবচেয়ে বেশি মানুষের জন্য সবচেয়ে বেশি সুখ বয়ে আনে, সেটাই নৈতিকভাবে সঠিক কাজ। ঠিক। আর আমাদের পরের প্রশ্নটা তো এই বিভিন্ন মতবাদ আর তাদের প্রবক্তাদের নিয়ে। হ্যাঁ, একটা তালিকায় বইয়ের নাম আর অন্যটিতে লেখকের নাম মেলাতে হবে। যেমন ইম্যানুয়েল কান্টের বই হল মেটাফিজিক্স অফ মরালস। জেরেমি বেন্থাম, যিনি উপযোগিতাবাদের জনক, তার বই হল অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপলস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন। আর জন স্টুয়ার্ট মিল, তিনিও তো উপযোগিতাবাদী ছিলেন। হ্যাঁ, তিনি বেন্থামের ধারণাকে আরও উন্নত করেন। তার বিখ্যাত বইটির নামই হল ইউটিলিটারিয়ানিজম। আর চতুর্থজন হলেন হেনরি সিজওয়েট, তার বই দ্য মেথডস অফ এথিক্স। সিজওয়েগ, তিনি এই দুই বিপরীতধর্মী মতবাদ, মানে কান্টের কর্তব্যবাদ এবং মিলের উপযোগিতাবাদ, দুটিকেই খুব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছিলেন, তাই না? হ্যাঁ, তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে আমাদের সাধারণ নৈতিক যুক্তির মধ্যেই এই দুই ধরনের চিন্তার বীজ লুকিয়ে আছে। তার মানে একদিকে আমাদের মনে হয় যে কিছু কাজ করা আমাদের কর্তব্য, ফলাফল যাই হোক, আবার অন্যদিকে আমরা কাজের ফলাফলের কথাও ভাবি। সিজউইগকে এই দুটোর মধ্যে কোনো সমাধান খুঁজে পেয়েছিলেন? এখানেই সিজউইকের দর্শনের সবচেয়ে গভীর এবং বলা যায় বিষণ্ণ দিকটি লুকিয়ে আছে। তিনি এর কোনো যৌক্তিক সমাধান খুঁজে পাননি। পাননি? না, তিনি একে ব্যবহারিক যুক্তির দ্বৈতবাদ বা ডুয়ালিজম অফ প্র্যাকটিক্যাল রিজন বলেছেন। তার মনে হয়েছিল আমাদের যুক্তি একদিকে আমাদের নিজের ভালোর দিকে ঠেলে দেয়, আবার অন্যদিকে সকলের ভালোর দিকেও ঠেলে দেয়। আর এই দুটি দাদির মধ্যে কোনো চূড়ান্ত যৌক্তিক সমন্বয় করা সম্ভব নয়। পাশ্চাত্য দর্শনের এই জগৎ থেকে বেরিয়ে এবার যদি আমরা ভারতীয় চিন্তার জগতে আসি, দর্শন কি সেখানেও শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শন যে শুধু পুঁথির মধ্যে আবদ্ধ নয়, তার সবচেয়ে বড় উদাহরণ হলেন জ্যোতিবা ফুলে। তাকে নিয়ে আমাদের একটি প্রশ্ন আছে। হ্যাঁ, তিনি ঊনবিংশ শতাব্দীর একজন যুগান্তকারী সমাজ সংস্কারক ছিলেন। নারী শিক্ষা এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু তার দার্শনিক ভিত্তিটা কী ছিল? ফুলে ব্রাহ্মণদের দ্বারা প্রচলিত ধর্মীয় ও সামাজিক ব্যবস্থার কঠোর সমালোচক ছিলেন। তিনি তথাকথিত নিম্নবর্ণের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন এবং অব্রাহ্মণ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। আচ্ছা, দলিত শব্দটি নাকি তিনি প্রথম ব্যবহার করেন? হ্যাঁ, নিপীড়িত শ্রেণীকে বোঝানোর জন্য। তার লেখা শ্বেতকারিয়াচা আসুড বা চাষির চাবুক বইটিতে তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন। তাহলে তার দর্শন ছিল শোষণের বিরুদ্ধে এক প্রত্যক্ষ লড়াই। তিনি 1852 সালে মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন, নারীদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য। এটা তো দর্শনের এক প্রায়োগিক রূপ। অবশ্যই তার কাছে দর্শন ছিল সামাজিক ন্যায়ের একটি হাতিয়ার। তিনি কোনো বিমূর্ত তত্ত্ব তৈরি করেননি, বরং বিদ্যমান সামাজিক কাঠামোকে প্রশ্ন করেছেন এবং একটি সমতাবাদের স্বপ্ন দেখেছেন। তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমরা একটা লম্বা পথ পাড়ি দিলাম। প্রাচীন গ্রিসের কসমোলজি থেকে শুরু করে সক্রেটিসের আত্মজিজ্ঞাসা,
কান্টের কর্তব্যবোধ থেকে জ্যোতিবা ফুলের সামাজিক ন্যায়ের লড়াই। একদম। প্রতিটা ধারণাই যেন পৃথিবীকে বোঝার একটা নতুন জানালা খুলে দেয়। আর এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, দর্শন কোনো মৃত বিষয় নয়। এই প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। ঠিক, আমরা কিভাবে Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content.